গুড ইভিনিং এভরিওয়ান। আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা কার্বোহাইড্রেটের ক্লাস করেছিলাম, তাই তো? প্রথম ক্লাস ছিল যেখানে তোমাদের পরীক্ষায় কিভাবে কি আসে, মার্কস, সেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করেছিলাম। এবং আমরা যে শর্করা যেটা আছে বায়োমলিকিউলস এর ভেতরে, আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা পরের যে টপিক আছে বায়োমলিকিউলস চ্যাপ্টারের, তাতে যাব। কি আছে চলো একটু দেখা যাক তাতে কি আছে পরের চ্যাপ্টারে, মানে পরের টপিক কি আছে। আজকে আমরা যেটা আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, এক হচ্ছে প্রোটিন। এক সেকেন্ড। পড়বো আমরা হচ্ছে প্রোটিন, এবং পড়বো আমরা হচ্ছে লিপিড। এই দুটো জিনিস আজকে আমরা দেখব। তো প্রোটিনের কথা বলতে গেলে কি আছে, তা দেহের গঠনতন্ত্র এবং আণবিক যন্ত্র। আগের দিন আমরা পড়েছিলাম কার্বোহাইড্রেট, যেটা ছিল শক্তির প্রাথমিক উৎস। অর্থাৎ আমাদের যে সারাদিনে কাজকর্ম করি বা আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য যে এনার্জির দরকার হয়, সেটা কোথা থেকে আসে সেই বিষয়ে আমরা পড়াশোনা করেছিলাম। আজকে আমরা দেখবো যে আমাদের প্রোটিন কি কাজে লাগে, এবং এছাড়াও লিপিড। লিপিড আমাদের হচ্ছে শরীরে কোথায় কোথায় কি কি প্রয়োজনে ব্যবহৃত হয়। চলে আসি পরের স্লাইডে। কি আছে না, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের জ্বালানি, যেটা হচ্ছে দেহের শক্তির প্রধান উৎস। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, দেহের শক্তির প্রধান উৎস কি না, আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট। আর প্রোটিন কি না, প্রোটিন হচ্ছে দেহের কর্মী এবং যন্ত্র। প্রোটিন শুধুমাত্র কাঠামো তৈরি করে না, এটি দেহের প্রায় প্রতিটি জৈবিক কাজ পরিচালনা করে। আরো ভালো করে বলতে গেলে, আমাদের শরীরে যা কিছু প্রয়োজন, আমাদের শরীরের যে কোনো মেটাবলিক কাজ, সবকিছুতেই প্রোটিনের অবদান আছে। সে তুমি যে কোনো আহ, অণু বলো, যাই বলো, কোনো এনজাইম বলো, যে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে যারাই ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, মানে অনুঘটক হিসেবে কাজ করে, সেখানে বলো, সবকিছুতেই কিন্তু আমাদের প্রোটিনের অবদান আছে। চলে আসি পরের স্লাইডে। কি আছে প্রথম হচ্ছে প্রোটিন। প্রোটিন এবং তার গঠন আমরা পড়ব। তো ফার্স্টেই কি আছে না, প্রোটিনের দুটো মেন গ্রুপ থাকে। কি কি থাকে? এক হচ্ছে অ্যামাইনো গ্রুপ, আর দুই হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। এই দুটো হচ্ছে প্রোটিনের মূল মানে অংশ। ঠিক আছে, এই দুটোর সাহায্যে আমরা প্রোটিন, বা প্রোটিন নয় অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড যেটা আছে তাকে আমরা বুঝতে পারি বা চিনতে পারি। আমরা যদি ছোট্ট করে একটুখানি দেখি যে কি আছে অ্যামাইনো অ্যাসিডের গঠন, আহ আশা করি এই জায়গাটা লিখলে বোঝা যাবে। আমরা জানি কি, কার্বন, কার্বনের চারটে হাত আমরা জানি। আমরা জানি কি, কার্বন, কার্বনের চারটে হাত বা চারটে বন্ড আমরা জানি। তো চারটে বন্ডে কি কি থাকে কার্বনের? কার্বনের চারটে বন্ডে একটাতে থাকে হচ্ছে এইচ, একটাতে থাকে আর গ্রুপ। আর গ্রুপ হচ্ছে ভ্যারিয়েবল গ্রুপ বা পরিবর্তনশীল গ্রুপ আমরা বলতে পারি, আসছে আমি পরে। আর বাকি যে দুটো হাত আছে তাতে কি থাকে না, একটাতে থাকে হচ্ছে NH2 গ্রুপ, আর একটাতে থাকে হচ্ছে COOH গ্রুপ। অর্থাৎ একটা অ্যামাইনো গ্রুপ এবং একটা অ্যাসিড গ্রুপ থাকে। এই দুটো হচ্ছে মূল অংশ অ্যামাইনো অ্যাসিডের। অর্থাৎ অ্যামাইনো গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ, এই দুটো হচ্ছে মূল অংশ। আর এই যে আর গ্রুপ যেটাকে আমরা বললাম, এই আর গ্রুপ কি? আর গ্রুপ হচ্ছে পরিবর্তনশীল গ্রুপ। অর্থাৎ আর গ্রুপের বিভিন্ন ধরনের মলিকিউলের জন্য, আর গ্রুপের পরিবর্তনের ফলে আমরা বিভিন্ন ধরনের কি পাই, অ্যামাইনো অ্যাসিড পাই। একটা জিনিস মনে রাখবে, এই যে লাইনটা দেওয়া আছে এখানে সতর্কতা হিসাবে, অ্যামাইনো অ্যাসিডে কোনো সায়ানাইড গ্রুপ থাকে না। সায়ানাইড মানে সিএন মলিকিউল, সিএন গ্রুপ যেটা আছে সেটা কখনো থাকে না। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এইটা নিয়ে। আচ্ছা, এবার চলে আসি আমরা এখানে। কি আছে না, অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের গঠনগত ও ক্ষুদ্রতম একক। তাহলে প্রোটিনের গঠনগত ও ক্ষুদ্রতম একক হিসেবে আমরা কাকে জানবো না, অ্যামাইনো অ্যাসিডকে জানবো। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের গঠনগত এবং ক্ষুদ্রতম একক। এইবার এখানে যে অংশটা দেওয়া আছে, কি দেওয়া আছে
না পেপটাইড বন্ড, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, 1 2 3 যদি ধরি এরকম ভাবে, তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে এরা পেপটাইড বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়। কোন বন্ডের মাধ্যমে? পেপটাইড বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয় এবং একটা প্রোটিন গঠন করে। কি গঠন করে? প্রোটিন গঠন করে। এখানে একটা কথা লেখা আছে, দেখবি কি লেখা আছে না ম্যাক্রোমলিকিউল। আমরা যদি দেখি কি লেখা আছে, ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রো মানে কি? বড়, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো অংশ যুক্ত হয়ে যখনই একটা বড় অণু তৈরি করে তাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাক্রো মলিকিউল। আর ছোটগুলোকে আমরা কি বলে থাকি? মাইক্রো মলিকিউল। ছোট ছোট অংশগুলোকে আমরা কি বলে থাকি? মাইক্রো মলিকিউল। পরিষ্কার? আচ্ছা, কমেন্টে একটু জানাবে কোথাও অসুবিধা হলে। বোঝা যাচ্ছে যেটুকুনি বলছি? একটু অ্যাক্টিভ হতে হবে ক্লাসে, ঠিক আছে? কোথায় কোনো কমেন্টে কোনো রেসপন্স নেই? কোথাও অসুবিধা হলে বলবে, ঠিক আছে? কোথাও যদি বুঝতে না পারো বা কোনো প্রবলেম হয়, তাহলে এখানে বোঝা গেল কি কি বললাম। না প্রোটিনের গঠনগত একক কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডে কি কি গ্রুপ থাকে? অ্যামাইনো গ্রুপ থাকে, অর্থাৎ NH2 গ্রুপ, এবং COOH গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ থাকে। এই অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটা, অর্থাৎ সেন্টারে একটা কার্বন থাকে যার 4টে হাত, এক হাতে হাইড্রোজেন, এক হাতে অ্যামোনিয়া গ্রুপ, এক হাতে কার্বক্সিলিক গ্রুপ, আর এক হাতে থাকে আর গ্রুপ, অর্থাৎ ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল অণু এখানে যুক্ত হয়। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটাকে আমরা বলতে পারি ম্যাক্রো মলিকিউল। আর এই লাইনটা কিন্তু মনে রাখবে যে অ্যামাইনো অ্যাসিডে কোনো সায়ানাইড গ্রুপ থাকে না। ভালো করে মনে রাখবে, পরীক্ষায় পুরোনো যদি কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখানে দেখতে পাবে এটা আছে। সেই জিনিস যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন কিভাবে তৈরি হয়। দেখো অ্যামাইনো অ্যাসিড 1 দেওয়া আছে এবং অ্যামাইনো অ্যাসিড 2 দেওয়া আছে, অর্থাৎ এই দুটো অণু যখন একসাথে যুক্ত হয় তাদের ভেতর থেকে কি হয় না একটা থেকে OH মলিকিউল এবং একটা থেকে H মলিকিউল বাইরে বেরিয়ে আসে। দুটো যখন একসাথে যুক্ত হয় কি বাইরে আসে? একটা H2O আমার বাইরে বেরিয়ে চলে আসলো, এবং যে বন্ড তৈরি হলো তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলে থাকি হচ্ছে পেপটাইড বন্ধনী। কোন বন্ধনী বলে থাকি? পেপটাইড বন্ড বলে থাকি। এবং এই দুটো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি হয় না পলিপেপটাইড চেন আমরা বলতে পারি। অর্থাৎ এখানে যে কথাটা দেওয়া আছে যে পেপটাইড বন্ডে যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয়, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম যদি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড থাকে, এরা নিজেদের মধ্যে পেপটাইড বন্ড তৈরি করবে, এবং এই যে একের অধিক যে পেপটাইড বন্ড তৈরি হলো তখন আমরা তাকে বলতে পারি হচ্ছে পলিপেপটাইড চেন, অর্থাৎ পলিপেপটাইড শৃঙ্খল যেটাকে বলছি। তারপরে এই যে সিম্পল একটা পলিপেপটাইড চেন তৈরি হলো, সেখান থেকে আস্তে আস্তে আমরা কি দেখতে পাবো? প্রোটিন কিভাবে গঠিত হচ্ছে। পরিষ্কার? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা যে অ্যামাইনো অ্যাসিড থেকে কি করে আমরা পলিপেপটাইড চেন পাচ্ছি? চলে আসি পরের পেজে। এই যে পলিপেপটাইড থেকে প্রোটিন প্রাইমারি গঠন হিসাবে কি দেখানো আছে না প্রাইমারি গঠন হিসাবে দেখানো আছে একটা সিম্পল সিঙ্গেল পলিপেপটাইড চেন। কি দেখানো আছে? একটা সিম্পল সিঙ্গেল পলিপেপটাইড চেন। এবার এই পলিপেপটাইড চেন যেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাইমারি গঠন। কার প্রাইমারি গঠন? না প্রোটিনের প্রাইমারি গঠন। তারপরে কি হয় না এই পলিপেপটাইড চেন বা অ্যামাইনো অ্যাসিডের সরল শৃঙ্খল যেটা আছে সেটা এরকম ফোল্ডিং তৈরি করে। ফোল্ডিং তৈরি করে কিসের মাধ্যমে? না হাইড্রোজেন বন্ডের সাহায্যে। কিসের সাহায্যে ফোল্ডিং তৈরি করে? হাইড্রোজেন বন্ডের সাহায্যে, যাকে আমরা বলে থাকি হচ্ছে সেকেন্ডারি গঠন। তাহলে প্রাইমারি গঠন থেকে কি পেলাম? সেকেন্ডারি গঠন। এরপর এই যে চেন তৈরি হলো সেটা কি হলো? এখানে গিয়ে
ফোল্ড হলো, কি হলো, ফোল্ড হতে শুরু করলো, এবং যাকে আমরা বলতে পারি টার্সিয়ারি গঠন। কি বলে থাকি তাকে? টার্সিয়ারি গঠন। এটাকে অনেক সময় 3D স্ট্রাকচারও বলা হয় প্রোটিনের। এরপরে আসলো হচ্ছে লাস্ট বা একদম যে ফাইনাল স্ট্রাকচার, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কোয়াটারনারি গঠন। যখন একের অধিক টার্সিয়ারি স্ট্রাকচার একসাথে যুক্ত হয়, এখানে অনেক ধরনের বন্ড যুক্ত থাকে, যেমন হাইড্রোজেন বন্ড যুক্ত হয়, আমরা পড়েছি যে ভ্যান্ডারওয়াল ফোর্স, সেখানে কিছু কিছু জিনিস থাকে। তো এইগুলো একের অধিক টার্সিয়ারি স্ট্রাকচার যুক্ত হয়ে আলটিমেটলি ফাইনালি প্রোটিন তৈরি হলো, যেটা আমাদের কি হবে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কাজে লাগবে। তাহলে পলিপেপটাইড থেকে প্রোটিন কিভাবে হলো মনে থাকবে? প্রাইমারি গঠন একটা সিম্পল চেন, দেন সেকেন্ডারি গঠন বিভিন্ন হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ফোল্ডিং হচ্ছে, তারপরে আসছে টারশিয়ারি আরো কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হলো, এবং ফাইনালি আমরা কি পেলাম, কোয়াটারনারি স্ট্রাকচার, যখন একের অধিক টারশিয়ারি স্ট্রাকচার একসঙ্গে যুক্ত হয়ে আমার ফাইনাল প্রোটিন তৈরি করলো। প্রোটিন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি কি জিনিস? না, শক্তি। কি আছে না, 1 গ্রাম প্রোটিন দহন করলে এটা 4.1 হবে, ঠিক আছে, 4.1 কিলোক্যালোরি হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হয়। এটাকে একটুখানি দেখবে এই ব্যাপারটাকে, 4.1 আর 4.8 সামথিং, এটা একটুখানি কোথাও একটা মিস্টেক আছে। মানব দেহে, পরের লাইনটি ইম্পর্টেন্ট, কি লেখা আছে না, মানব দেহে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে, যার মধ্যে 9টি হচ্ছে অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ কি জিনিস না, মানব দেহে যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে, তার ভেতরে 9টা হচ্ছে এসেনশিয়াল, যেটা দেহ আমাদের তৈরি করতে পারে না। আমাদের শরীর কি এই 9টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে, তাহলে আমরা কোথা থেকে পাবো না, আমাদেরকে খাবারের মাধ্যমে এগুলোকে গ্রহণ করতে হবে। 9টা বাদ দিয়ে বাকি যে 11টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা আমাদের শরীরে যথারীতি তৈরি হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই ব্যাপারটা। চলে আসি পরের ব্যাপারটা, সিনথেসিস। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, অর্থাৎ এটি প্রত্যক্ষভাবে প্রোটিন সংশ্লেষ করে। আমরা যখন কোষ পড়েছি তখন আমরা দেখেছি যে প্রোটিন সংশ্লেষে কে সাহায্য করে, রাইবোজোম সাহায্য করে। পরিপাক বা ডাইজেশন, এটাও গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে। প্রোটিন কোথায় ডাইজেস্টেড হয় বা কোথায় পরিপাক হয় সব থেকে ভালো, না আমাদের স্টমাকে। কোথায় হয়? স্টমাকে। কেন না, আমাদের স্টমাকে যে HCl অ্যাসিড আছে, কি আছে আমাদের স্টমাকে, আমাদের স্টমাকে কি আছে, HCl অ্যাসিড আছে। যে HCl অ্যাসিড হচ্ছে মানে হাই অ্যাসিডিক কন্ডিশন, এর পিএইচ মোটামুটি, HCl অ্যাসিডের পিএইচ আমরা যদি আমরা দেখি তাহলে মোটামুটি ওই 1-এর কাছাকাছি আমরা দেখতে পাবো, মানে এতটাই স্ট্রং অ্যাসিড আমাদের হচ্ছে পাকস্থলীর ভেতরে থাকে। এবং এই যে এই অ্যাসিডিক কন্ডিশন বা আম্লিক মাধ্যম, সেখানে সচরাচর প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো পেপসিন, যারা আমাদের ওই স্টমাকের ভেতরে উৎপন্ন হয়, এবং তারাই আলটিমেটলি প্রোটিন ডাইজেশনে সাহায্য করে, প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। তাহলে কি কি আমরা পেলাম, আমি এখানে একটু দেখে নাও কি কি পেলাম আমরা। না, এক হচ্ছে আমাদের স্টমাকে বা পাকস্থলীর ভেতরে যে HCl থাকে তার পিএইচ কত, আমাদের স্টমাকে যে পিএইচ থাকে, মানে সরি স্টমাকে যে HCl থাকে, তার পিএইচ আমরা পাচ্ছি হচ্ছে 1, অর্থাৎ মানে হাইলি অ্যাসিডিক ইন নেচার বা স্ট্রং অ্যাসিড আমরা বলতে পারি। এবং এই যে পিএইচ 1 হচ্ছে, সেখানে আমাদের স্টমাকের ভেতরে কি উৎপন্ন হচ্ছে, পেপসিন। পেপসিন হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমটা আমাদের প্রোটিনকে ভেঙে প্রোটিন হজমে আমাদের কি করছে, সাহায্য করছে। প্রোটিন ভেঙে আমাদের কি করছে, প্রোটিনকে হজম করতে সাহায্য করছে। লাস্টে কি আছে, গঠন বা স্ট্রাকচার। এখানে একটা বিশেষ ধরনের প্রোটিনের কথা লেখা আছে, যেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কি লেখা আছে না, হিস্টোন প্রোটিন হচ্ছে অত্যন্ত ক্ষারকীয় বা ক্ষারীয় বলতে পারি,
যা ডিএনএ এর সাথে যুক্ত হয়ে নিউক্লিওজোম গঠন করে। এটা একটু ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। নিউক্লিওজোম মডেল আমরা পড়েছি ডিএনএ স্ট্রাকচার পড়ার সময়, নিউক্লিওজোম কিভাবে তৈরি হয়। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে যার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, যে ডিএনএ এর সাথে যুক্ত হয়ে নিউক্লিওজোম গঠন করে। আশা করি পরের স্লাইডে আমরা এই ব্যাপারটা নিয়ে দেখতে পাবো। তাহলে বোঝা গেল প্রোটিনের যে তথ্যগুলো আমরা পেলাম। এক, ক্যালোরিফিক ভ্যালু। এই ক্যালোরিফিক ভ্যালুটা একটুখানি নিজেরা দেখবে, আমি নাহলে গ্রুপে বলে দেবো পরের দিনকে ক্লাসের পরে, যে কত কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। দুই, ডাইজেশন কিভাবে হয় না, আমাদের গ্যাস্ট্রিক যে জুস আছে বা পাকস্থলীর ভেতরে HCl অ্যাসিড থাকে, তার পিএইচ ভ্যালু 1, অর্থাৎ হাই অ্যাসিডিক কন্ডিশন, এবং পেপসিন এনজাইমের সাহায্যে আমাদের প্রোটিনের ডাইজেশন হয়। সিনথেসিস, প্রোটিন সিনথেসিস কোথায় হয় বা প্রোটিন সংশ্লেষ কোথায় হয় না, কোষের যে রাইবোজোম আছে যাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি, সেই রাইবোজোম কি করে আমাদের প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। আর এখানে হিস্টোন প্রোটিন পড়লাম আমরা, যেটা ডিএনএ এর সাথে মানে ডিএনএ এর সাথে যুক্ত হয়ে অ্যাকচুয়ালি ক্রোমোজোম গঠন করতে সাহায্য করে। নিউক্লিওজোম হচ্ছে ক্রোমোজোমের একটা পার্ট। এই যে নিউক্লিওজোম, নিউক্লিওজোমকে কি বলা হয়, ক্রোমোজোমের একক বলা হয়। আমরা তোমরা যারা আছো অনেকেই দেখবে পুঁতির মালা গলায় দাও, তাও না পুঁতির মালা কি দিয়ে যুক্ত থাকে না, একটা সুতো দিয়ে গঠন পুঁতির মালাটাকে বানানো হয়। অর্থাৎ একটা যে ছোট ছোট পুঁতি, সেইগুলো হচ্ছে আমাদের নিউক্লিওজোম। আর যে সুতো দিয়ে গঠন মানে ওটাকে তৈরি করা হয়, সেই সুতোটা হচ্ছে আমাদের নর্মাল ডিএনএ। আমরা সহজভাবে এটাই বলতে পারি। তো নিউক্লিওজোমে কি কি থাকে না, হিস্টোন অক্টামার কি থাকে নিউক্লিওজোমে, হিস্টোন অক্টামার, অর্থাৎ 8খানা হিস্টোন প্রোটিন এখানে যুক্ত থাকে। কতগুলো যুক্ত থাকে, 8খানা। সেই জন্যই এর নাম হচ্ছে হিস্টোন অক্টামার। এই যে 8খানা হিস্টোন প্রোটিন থাকে একসাথে যুক্ত হয়ে, তার চারিদিকে ডিএনএ তন্তু কি করে একে পেঁচিয়ে থাকে বা কয়েল করে থাকে আমরা বলতে পারি। এবং এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে আমরা বলি নিউক্লিওজোম। মনে রাখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, বা এই যে এখানে লেখা আছে যে জিনিসটা, এটা একটুখানি দেখবে কি না, হিস্টোন প্রোটিন হচ্ছে অত্যন্ত বেসিক বা ক্ষারীয়। আর ডিএনএ, ডিএনএ রাসায়নিক ইয়ে কি আছে না, ডিএনএ হচ্ছে আমাদের অ্যাসিডিক বা আম্লিক। অর্থাৎ এই যে হিস্টোন প্রোটিন ক্ষারীয় আর ডিএনএ আম্লিক, এই জন্য এদের মানে একসঙ্গে যে নিউক্লিওজোম যখন তৈরি হয় তখন সেই বন্ডিংটা খুব ভালোভাবে তৈরি হয়। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু একটুখানি মনে রাখবে, যে হিস্টোন কি অ্যাসিডিক না বেসিক, আর ডিএনএ কি অ্যাসিডিক না বেসিক। হিস্টোন সবসময় হচ্ছে বেসিক বা ক্ষারীয়, আর ডিএনএ, ডিএনএ হচ্ছে আমাদের অ্যাসিডিক। এই জিনিসটা কিন্তু মাথায় থাকে যেন। তাহলে বোঝা গেল নিউক্লিওজোম স্ট্রাকচার। কেউ একটু কমেন্টে জানাবে বুঝতে পারছো কিনা। বাকিরা করি অ্যাক্টিভ নেই নাকি, চলে আসি পরের স্লাইডে। ডিন্যাচুরেশন, যখন প্রোটিন মানে নষ্ট হয়ে যায় বা হচ্ছে প্রোটিন কাজকর্ম মানে তার কার্যক্ষমতা হারায়, কি করে হয় না, প্রোটিনের যখন নর্মাল স্ট্রাকচার থাকে বা স্বাভাবিক স্ট্রাকচার আমরা বলি, তখন প্রোটিন হচ্ছে সব থেকে বেশি কার্যক্ষম থাকে। কিন্তু কোনো কারণে তাপমাত্রা যদি মানে ইনক্রিজ হয়, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে প্রোটিনের যে স্ট্রাকচার আমরা ওই ফোল্ডিং করেছিল দেখলাম, সেই ফোল্ডিং এর স্ট্রাকচার কি হয়, নষ্ট হয়ে যায়। এবং প্রোটিন যদি একবার যদি প্রোটিনের স্ট্রাকচার বা গঠন যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্রোটিন কিন্তু আর তখন কার্যকরী থাকে না, প্রোটিন কি হয়ে যায় না অকার্যকর অবস্থায় চলে আসে। যেমন ডিম একটা বাস্তব উদাহরণ। ডিম কি থাকে, ডিমকে যখন আমরা মানে ভেজে খাই, অমলেট বানিয়ে খাই, তখন ডিম লিকুইড থাকে। কিন্তু যখন আমরা সেদ্ধ করি, যদি আমরা জলের মধ্যে দিয়ে ফোটাই, তাহলে কি হয়, সেই যে লিকুইড পার্ট সেটাই সলিড হয়ে যায়। তাহলে কি করে হয় না, হচ্ছে প্রোটিনে যেহেতু তাপ দেওয়া হচ্ছে, প্রোটিন জমে তখন শক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য যে সেদ্ধ ডিম প্রোটিন জমে গিয়ে একদম সলিড স্ট্রাকচার তৈরি করে ফেলে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে,
এই যে ডাক্তাররা বলে যে হচ্ছে আহ কোন রোগীকে যে সেদ্ধ ডিম খাবে, তা শরীরের পক্ষে উপকারী। কিন্তু আমরা আবার এখানে কি পড়লাম না, প্রোটিনের যখন তাপমাত্রা বেড়ে গেল, তাহলে প্রোটিন কি হলো, অকার্যকর হয়ে পড়লো, অর্থাৎ প্রোটিনের কার্যক্ষমতা হারালো। তাহলে তা সত্ত্বেও ডাক্তাররা সেদ্ধ ডিম খেতে কেন বলছে? এটার উত্তর কিন্তু আমি দেবো না, এটা প্রশ্নটা দেওয়া থাকলো, তোমরা নিজেরা পড়বে, গ্রুপে কমেন্ট করে জানাবে, তারপরে আমি এটার আনসার দেবো। যেমন এখানেও আরেকটা জিনিস দেওয়া আছে যে প্রচন্ড জ্বর হলে এনজাইমের গঠন নষ্ট হয়ে যায়, যা মানব দেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ যে কোনো এনজাইম, এনজাইম আমরা ডেফিনেটলি পড়বো। এনজাইম এনজাইম একটা অনুঘটকের কাজ করে, নির্দিষ্ট তাপমাত্রায় সব থেকে ভালো কাজ করতে পারে। কিন্তু জ্বর যখন হয়, যত শরীরের তাপমাত্রা যখন অনেকটা বেড়ে যায়, তখন কি হয়, এনজাইমের গঠন কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এখান এই লাইনটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অনেক ধরনের এনজাইম বা ম্যাক্সিমাম এনজাইমই কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। মোস্ট অফ দ্য এনজাইম অর্থাৎ ম্যাক্সিমাম এনজাইম কি দিয়ে তৈরি, না প্রোটিন দিয়ে তৈরি। এই ব্যাপারটা কিন্তু যেন মাথায় থাকে। তাহলে বোঝা গেল প্রোটিন কখন কার্যকর থাকে আর কখন তার কার্যক্ষমতা হারিয়ে যায়। বাস্তব জীবনে প্রোটিনের কাজ কি কি কাজ আছে আমরা দেখব। আমাদের চুলে কি থাকে, কেরাটিন প্রোটিন থাকে। চুলে কি প্রোটিন থাকে, কেরাটিন। কেউ বলতে পারবে চুল ছাড়া আর কোথায় কেরাটিন প্রোটিন থাকে? কমেন্টে জানাবে কোথায় কোথায় থাকে। নেলস, হ্যাঁ, আমাদের হচ্ছে মাথার চুল এবং হচ্ছে নখে হচ্ছে আমাদের কি থাকে, কেরাটিন প্রোটিন থাকে। আচ্ছা, এখানে একটা লাইন লেখা আছে, একটুখানি পড়ো। আচ্ছা, কি লেখা আছে না, এই যে চুল সোজা করা বা হেয়ার স্ট্রেট, যারা পার্লারে যায় তারা মোটামুটি এই ব্যাপারটা জানে। কি আছে না, আমাদের চুল যেহেতু কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি, তাই পার্লারে চুলে রিবন্ডিং করার সময় তাপ ও কেমিক্যাল দিয়ে প্রোটিনের সেকেন্ডারি ও টার্সিয়ারি স্ট্রাকচারের বন্ড, কি বন্ড থাকে, ডাইসালফাইড বন্ড থাকে, ভেঙে নতুন আকার দেওয়া হয়। যার কারণে যাদের কার্লি হেয়ার থাকে সেগুলোকে কি করা হয়, স্ট্রেট করা হয়। নেক্সট কি আছে, তাহলে এটা পেলাম। নেক্সট কি না, ডেলিভারি বয় হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিনের কাজ কি, আমাদের শরীরে হিমোগ্লোবিনের কাজ কি, না অক্সিজেন পরিবহন করা। কি আছে, হিমোগ্লোবিন হলো প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার এর শ্রেষ্ঠ উদাহরণ। কি করে না, হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে পুরো শরীরে আমাদের যে সংবহন তন্ত্র আছে তার মাধ্যমে কি করে, আমাদের প্রত্যেকটা কোষে, শরীরের প্রত্যেকটা কোনায় কোনায় অক্সিজেনকে পৌঁছে দেয়। নেক্সট ইনসুলিন, ইনসুলিনও একটা প্রোটিন, কিন্তু খেতে দেওয়া হয় না কেন? দেখবে যাদের ব্লাড সুগার খুব বেশি, আগের দিন আমরা পড়ছিলাম না ব্লাড সুগার নিয়ে, যে যাদের হচ্ছে সুগার লেভেল বেড়ে যায়, ইনসুলিন কাজ করে, আই মিন যখন ব্লাডে সুগার লেভেল বেড়ে যায়, যাদের হচ্ছে উম, যাদেরকে আমরা বলে থাকি নর্মাল ডায়াবেটিস মেলিটাস, যে সমস্ত যাদের ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে ইনসুলিন কি করে, ইনজেকশন হিসাবে নিতে হয়। খেতে পারে না কেন, না ট্যাবলেট হিসেবে খেলে পাকস্থলীর উৎসেচক গুলো কি করবে, সাধারণ মাংসের মধ্যে একে হজম করে ফেলবে। যার কারণে কি করা হয়, ইনসুলিনকে ইনজেক্ট করা হয়, ডাইরেক্ট সরাসরি হচ্ছে কি নেওয়া হয়, ব্লাডে নেওয়া হয়, কোন রকম ট্যাবলেট বা ক্যাপসুল হিসাবে খাওয়া হয় না। আর এনজাইম কি না, প্রোটিন অলসো, আর কি বললাম আগের স্লাইডে যে প্রোটিন এনজাইম হিসাবেও কাজ করে, বা অধিকাংশই এনজাইম আমাদের প্রোটিন দিয়ে গঠিত। তো পেপসিন এবং ট্রিপসিনের মতন উৎসেচক গুলো হলো নিজেরাও প্রোটিন। এরা খাবারের প্রোটিনকে ভেঙে টুকরো টুকরো করে সাধারণ অ্যামাইনো অ্যাসিডে কি করে, পরিণত করে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের একক। অ্যামাইনো অ্যাসিড কি, প্রোটিনের একক, এটা আমরা আগেই পড়েছি। বোঝা গেল তাহলে প্রোটিনের কি কি কাজ থাকে আমাদের শরীরে। ক্লিয়ার হলো? এগুলো তো আমরা দেখলাম যে হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে। এছাড়াও হচ্ছে অ্যান্টিবডি, মূলত হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে অ্যান্টিবডি গুলো হচ্ছে মূলত প্রোটিন। ফলে প্রোটিনের ঘাটতি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগী ঘন ঘন কি হয়, না সংক্রমণে ভোগে। এই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখবে। আমাদের শরীরে
প্রোটিনের গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? এইবার শোনা যাচ্ছে। আচ্ছা, আগের স্লাইডটা বুঝতে পেরেছো? ঠিক আছে, আগের স্লাইডটা বুঝতে পেরেছো? এটা যে হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে, অর্থাৎ আর আমাদের যে অ্যান্টিবডি গুলো মূলত প্রোটিন। যদি শরীরে হচ্ছে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কি হবে না, রোগী হচ্ছে ঘন ঘন সংক্রমণে ভুগবে। এখনো শোনা যাচ্ছে না? কি বলো, সবই তো ঠিকঠাক আছে। হ্যাঁ। এবার দেখো ঠিকঠাক শোনা যাবে। না না, মিউট হয়নি, ঠিক আছে। মানবদেহে প্রোটিনের বহুমুখী ভূমিকা। হ্যাঁ, ঠিক আছে। কি কি? না, পেশি ও ত্বক। আমাদের পেশিতে কি থাকে না, পেশিতে অ্যাক্টিন এবং মায়োসিন দু ধরনের প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে? পেশিতে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে। আমাদের স্কিনে বা ত্বকে কি ধরনের প্রোটিন থাকে? কোলাজেন থাকে। কি থাকে? কোলাজেন প্রোটিন। আমাদের পাকস্থলীতে পরিপাককারী এনজাইম, আমাদের যত পরিপাককারী এনজাইম আছে তারা সবাই মোটামুটি প্রোটিন। সব এনজাইমই প্রোটিন, একদম স্টার দিয়ে লেখা আছে, ঠিক আছে। এদিকে দেখি আমরা কি আছে না, ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে আমাদের শরীরে, যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি তৈরিতে প্রোটিন ব্যবহার হয়। আমাদের অগ্নাশয়ে ইনসুলিন হরমোন, সেটাও হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। আমাদের রক্তনালীতে যে হিমোগ্লোবিন আছে, যার কাজ হচ্ছে O2 পরিবহন করা। কি পরিবহন করা? O2 পরিবহন করা, অক্সিজেন। সেটাও হচ্ছে হিমোগ্লোবিনও কি দিয়ে তৈরি না, প্রোটিন দিয়ে তৈরি। অর্থাৎ প্রোটিন ছাড়া দেহ সম্পূর্ণ অচল একদম। দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে। কি কি? না, প্রোটিনের অভাবজনিত রোগ। তোমরা হয়তো বইয়ে পড়েছো, তাও একবার বলে দিই। এক হচ্ছে কোয়াশিওরকর, কোয়াশিওরকর। আর দুই হচ্ছে ম্যারাসমাস। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটুখানি খেয়াল করে দেখবে। কি না, কোয়াশিওরকর হয় শুধুমাত্র প্রোটিনের ঘাটতির জন্য। কিসের জন্য? প্রোটিনের ঘাটতির জন্য। আর ম্যারাসমাস হচ্ছে প্রোটিন এবং ক্যালোরি উভয়ের ঘাটতির জন্য। অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে প্রোটিন উইথ হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, আমরা যেটাকে বলে থাকি। কি বলে থাকি?
প্রোটিন এবং শর্করা, এই দুটো জিনিসের যদি ঘাটতি হয়, দুটো এর যদি ঘাটতি হয়, তখনই কিন্তু আমরা ম্যারাসমাস বা অভাবজনিত রোগ হিসেবে ম্যারাসমাস দেখতে পাবো। আর যদি শুধু প্রোটিন বলে তাহলে কিন্তু কোয়াশিয়রকর। পরীক্ষায় এই দুটো ট্রিকি জায়গা থেকে কিন্তু হচ্ছে প্রশ্ন আসে, একটুখানি ভালো করে দেখবে এই জায়গাগুলো। এখানে একটা অবজারভেশন দেওয়া আছে যে নিম্ন আয়ের অঞ্চলে অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে এই রোগগুলো সব থেকে বেশি দেখা যায় এবং দ্রুত শনাক্তকরণ কি করতে পারে না, জীবন বাঁচাতে পারে। অতএব এই ব্যাপারটা একটুখানি ভালো করে পড়বে। প্রোটিনের উৎস, অর্থাৎ কোথা থেকে আমরা প্রোটিন পেতে পারি। আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা সেখান থেকে আমরা প্রোটিন পেতে পারি। কি কি না, নিরামিষ উৎস হচ্ছে ডাল, ছোলা, রাজমা, যা কিছু আছে। সয়াবিন, সয়াবিন হচ্ছে যেটাকে আমরা বলে থাকি নিউট্রেলা, সেটা হচ্ছে আমাদের প্রোটিনের খুব গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া হচ্ছে পনির, পনির থেকেও আমরা কি পাই, প্রোটিন পেতে পারি। আমিষ উৎস হিসাবে তো সবকিছুই আছে, মাছ, ডিম, চিকেন, মাটন যাই পড়ি না কেন সবই হচ্ছে প্রোটিনের উৎস হিসাবে ধরা হয়। বাঙালির যে হচ্ছে মাছ ভাত বাঙালি, সেটা হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের একটা দারুণ ব্যালেন্স মিল আমরা বলতে পারি। অর্থাৎ ভাত থেকে আমরা শর্করা জাতীয় খাবারও পাচ্ছি, আমাদের প্রয়োজনীয় শক্তিও পাচ্ছি, আর মাছ বা ডাল যেগুলো আমরা খাচ্ছি সেগুলো থেকে আমরা কি পাচ্ছি না, প্রোটিনও কনজিউম করতে পারছি। অর্থাৎ সেগুলো আমাদের কি করছে, প্রোটিনের ঘাটতি মেটাচ্ছে আমাদের শরীরে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট। কি না, বজ্র নিষ্কাশন বা অর্নিথিন চক্র। একটু দেখবে এই ব্যাপারটা। অর্থাৎ আমরা যে প্রোটিন কনজিউম করছি, আমরা যে প্রোটিন খাচ্ছি, সেগুলো বাইরে কিভাবে বের হচ্ছে, কিভাবে এগুলো হচ্ছে। যেমন শর্করা, কি শর্করা তো এনার্জি তৈরিতে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা যত পরিশ্রম করছি আমাদের এনার্জি ক্ষয় হচ্ছে, তত আমাদের কার্বোহাইড্রেট ইউজ হয়ে যাচ্ছে। কিন্তু প্রোটিন কিভাবে হচ্ছে না, এক, দেহের গঠনে কাজে লাগছে, দেহের যাবতীয় বিপাক ক্রিয়া আছে বা যাবতীয় জিনিসপত্র তৈরিতে প্রোটিনের কাজে লাগছে। কিন্তু তা সত্ত্বেও যদি অতিরিক্ত প্রোটিন হয়ে যায় তখন কি হয়, এই যে এখানে দেওয়া আছে দেখবে, ফার্স্ট স্টেপ কি না, অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরে সঞ্চিত থাকে না, যে কার্বোহাইড্রেটের মতন আমাদের লিভারে বা হচ্ছে পেশিতে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়ে গেল, সেটা কিন্তু হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে হয় না। তাহলে কি হয় না, প্রোটিন হচ্ছে লিভারে যায়, লিভারে তৈরি হয় হচ্ছে বিষাক্ত অ্যামোনিয়া। কি তৈরি হয়, বিষাক্ত অ্যামোনিয়া। অর্থাৎ অ্যামোনিয়া আমাদের শরীরের জন্য খুব খারাপ। এরপরে কি হয়, এই যে অ্যামোনিয়া তৈরি হয় কোন চক্রের মাধ্যমে, যে কেমিক্যাল রিয়াকশন হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে অর্নিথিন সাইকেল বা অর্নিথিন চক্র। মনে রাখবে এটা, যে কোন চক্রের মাধ্যমে লিভারে অতিরিক্ত প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হয় বা ইউরিয়া তৈরি হয়। এরপরে কি হলো না, এই চক্র থেকে কি পেলাম আমরা, ইউরিয়া পেলাম। যে অ্যামোনিয়া বা তৈরি হলো সেগুলো থেকে এই অর্নিথিন সাইকেলের মাধ্যমে কি তৈরি হলো, ইউরিয়া হলো। এবং আলটিমেটলি আমাদের বৃক্কের সাহায্যে বা কিডনির সাহায্যে ইউরিন দিয়ে বাইরে বেরিয়ে আসলো। তাহলে এইভাবেই হচ্ছে আমাদের দেহে যে অতিরিক্ত প্রোটিন থাকে সেগুলো আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে। পরিষ্কার বোঝা গেল জিনিসটা? এটা মনে রাখবে, অর্নিথিন চক্র কোথায় হয়, লিভারে হয়। কি পাওয়া যায়, ইউরিয়া পাওয়া যায়। ঠিক আছে, অতিরিক্ত প্রোটিন অর্নিথিন চক্রের মাধ্যমে লিভারে ইউরিয়া তৈরি করে, যা আমাদের কি হয় না, কিডনির সাহায্যে শরীরের বাইরে বেরিয়ে আসে। চলো দুটো প্রশ্ন আনসার করি। কি আছে প্রথম প্রশ্ন না, কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়। আনসার কি হবে, চটপট কমেন্টে জানাবে। এক্ষুনি বললাম আমরা। সবাই কাছ থেকে আনসার চাই তাড়াতাড়ি। সৃজা বলছে এ, অস্মিতা বলছে এ, আশিকা বলছে এ, তনুশ্রী বলছে সি, বর্ণালী বলছে এ, রুমি এ। সঠিক উত্তর হলো প্রোটিন। অর্থাৎ
কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? আমরা এখনই প্রোটিন বললাম এবং জাস্ট আগের স্লাইডে দেখলাম কি না আমাদের লিভারে যে অর্নিথিন সাইকেল আছে, আগের স্লাইডে আমরা পড়লাম না, দেখে নেই একবার। এই যে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড, সেটা অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হলো। তো এটা কি অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসছে? প্রোটিন থেকে আসছে। তাহলে দূষিত ইউরিয়া যেটা আমরা পাচ্ছি সেটা কোথা থেকে আসবে? প্রোটিন থেকে আসবে। সঠিক আনসার কি হবে? এ। চলে আসি পরেরটা। ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো, কোনটা হবে আনসার? আনসার চাই সবার। শ্রীজা বলছে এ, তনুশ্রী বলছে এ, সোমা বলছে এ। সঠিক আনসার হলো এ, হিস্টোন। আমরা একটু আগেই পড়লাম, কি পড়লাম না হিস্টোন হচ্ছে ক্ষারীয় প্রোটিন যার সাথে ডিএনএ কি হয়, ডিএনএ সংযুক্ত হয়ে নিউক্লিওজোম গঠন করে, যেটা কি ক্রোমোজোমের একক হিসেবে আমরা বলতে পারি। তাহলে ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হলো হিস্টোন। কোথায় এসে দেখেছেন? 2022-এ প্রশ্ন এসেছিল। নেক্সট, পরের প্রশ্ন। প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষাঙ্গাণুটি হলো, কোন কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? কোনটা? অপশন এ আছে গলগি বডি, অপশন বি আছে নিউক্লিয়াস, অপশন সি হচ্ছে রাইবোজোম, অপশন ডি হচ্ছে লাইসোজোম। কোনটা? রাইবোজোম। রাইবোজোমকে আমরা কি বলে থাকি? প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। রাইবোজোম কি করে না প্রোটিন সংশ্লেষ করে। চলে আসি পরের। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে দেখবে। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি কি? না এ হচ্ছে সেন্ট্রোমিয়ার, বি হচ্ছে নিউক্লিওজোম, সি হচ্ছে নিউক্লিওটাইড, ডি হচ্ছে ক্রোমোজোম। আনসার কি হবে? ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো, আনসার কোনটা হবে? অনেকেই বলছে বি হবে। বি, বি মানে হচ্ছে নিউক্লিওজোম। তাই তো আমরা পড়লাম যে নিউক্লিওজোম তৈরিতে কি হয়, হিস্টোন অক্টামার লাগে আর কি লাগে না ডিএনএ লাগে। চলে যাই পরের স্লাইডে। নিম্নলিখিত কোন গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? অপশন এ হচ্ছে সিডব্লিউএইচ অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ, অপশন বি হচ্ছে ওএইচ অর্থাৎ অ্যালকোহল গ্রুপ, অপশন সি হচ্ছে এনএইচ টু অর্থাৎ অ্যামাইনো গ্রুপ, আর অপশন ডি হচ্ছে সিএন অর্থাৎ সায়ানাইড গ্রুপ। কোনটা থাকে না? অস্মিতা সাহা বলছে ডি, বর্ণালী বলছে ডি, শ্রীজা বলছে ডি। তাহলে আনসার হবে সিএন অর্থাৎ সায়ানাইড গ্রুপ। আমরা পড়লাম একদম প্রথম স্লাইডে পড়েছি কি না সায়ানাইড গ্রুপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে থাকে না, মনে রাখবে। নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? অপশন এ হচ্ছে হিস্টোন, অপশন বি হচ্ছে অ্যালবুমিন, অপশন সি হচ্ছে গ্লোবিউলিন, আর অপশন ডি হচ্ছে কোলাজেন। কোনটা হবে আনসার? নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? আচ্ছা নিউক্লিওজোম কি আমরা সবাই জানি, একটু আগেই আমরা পড়লাম। ডিএনএ যে প্রোটিনের চারিদিকে জুড়ে হচ্ছে যে নিউক্লিওজোম ফর্মেশন করে। কমেন্টে আনসার কোথায়? বি, অ্যালবুমিন। আমরা একটু আগেই পড়লাম না যে হচ্ছে হিস্টোন অক্টামার তৈরি হয়, অর্থাৎ আটখানা হিস্টোন প্রোটিন একে অপরের সাথে যুক্ত হয় এবং তার চারিপাশে ডিএনএ তৈরি করে নিউক্লিওজোম ফর্মেশন করে। অর্থাৎ নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন থাকে, আমরা এখানে এই নিউক্লিওজোম যখন পড়লাম তখন এটাও দেখলাম যে হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারীয় প্রোটিন আর ডিএনএ হচ্ছে অ্যাসিডিক ইন নেচার অর্থাৎ আম্লিক। তো নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকবে? ডেফিনেটলি হিস্টোন প্রোটিন থাকবে।
কোন প্রোটিন থাকবে? হিস্টোন প্রোটিন থাকবে। আচ্ছা, অ্যালবুমিন কোথায় পাওয়া যায় কেউ জানো? কোথা থেকে আমরা অ্যালবুমিন পেতে পারি, বা কাকে মানে রেগুলার আমরা বাড়িতে দেখতেই পাই অ্যালবুমিন প্রোটিন? ডিমের, ডিমের যে সাদা অংশ তাকে সেখানে হচ্ছে অ্যালবুমিন প্রোটিন থাকে। কি থাকে? এগ হোয়াইট বলা হয়, এগ হোয়াইট, অর্থাৎ ডিমের যে সাদা অংশ তাতে আমরা হচ্ছে অ্যালবুমিন প্রোটিন পেতে পারি। গ্লোবিউলিন, গ্লোবিউলিন কোথায় থাকে? গ্লোবিউলিন কোথায় থাকে? কে বলবে গ্লোবিউলিন কোথায় থাকে? জানা আছে গ্লোবিউলিন কোথায় থাকে? গ্লোবিউলিন হচ্ছে হিমোগ্লোবিনে পাই। কোথায় পাই? হিমোগ্লোবিনে। আমাদের যে হিমোগ্লোবিন মলিকুল আছে, যে হচ্ছে অক্সিজেন বহন করে নিয়ে যায়, সেখানে আমরা পাই হচ্ছে হিমোগ্লোবিনে পাই গ্লোবিউলিন প্রোটিন। হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি তাহলে দুটো ওয়ার্ড পাই, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। ইংলিশে লিখে দিলাম। একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিউলিন, অর্থাৎ এই দুটো মিলিয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। কোলাজেন তো আমরা দেখলাম ত্বকে থাকে, আগের স্লাইডে আমরা পড়লাম। নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি অম্লিক মাধ্যমে কাজ করে? নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি অম্লিক মাধ্যমে কাজ করে? অপশন এ দেওয়া আছে ট্রিপসিন, অপশন বি দেওয়া আছে পেপসিন, অপশন সি ইরেপসিন, অপশন ডি হচ্ছে রেনিন। কোনটা হবে আনসার? পেপসিন। পেপসিন হচ্ছে প্রোটিন পরিপাককারী উৎসেচক, যেটা আমাদের স্টমাকে থাকে এবং আম্লিক মাধ্যমে কাজ করে। তাহলে হলো, প্রোটিন আমরা বুঝতে পারলাম, সবার বোঝা গিয়েছে প্রোটিন সম্বন্ধে? কমেন্ট একটু লিখবে, হ্যাঁ না, পরিষ্কার সহজ, বোঝা গেল তো? এরপরে আমরা আসবো লিপিডে। লিপিড খুব ইন্টারেস্টিং জিনিস, দেখবো কি আছে লিপিডে। লিপিড কি না, সহজ কথায় বলতে গেলে আমরা বাড়িতে যে তেল, ঘি বা ফ্যাট বা চর্বি যা কিছু আমরা বুঝি, তাকেই হচ্ছে সেগুলো সবকিছুই কার আন্ডারে পড়ে? লিপিডের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? লিপিডের মধ্যে। অর্থাৎ লিপিড হলো এক বিশেষ ধরনের জৈব অণু যা জলে অদ্রবণীয়, যেমন ফ্যাট, তেল, ফসফোলিপিড, স্টেরয়েড, এগুলো একটুখানি ডিটেলসে দেওয়া আছে এই শ্রেণীর অন্তর্গত। বাট সচরাচর আমরা যেগুলো বলে থাকি হচ্ছে ফ্যাট, তেল, ঘি, চর্বি যা কিছু আছে সবকিছুই কি জলে দ্রবণীয় নয়, জলে কখনো মেশে সেগুলো। অর্থাৎ এগুলো সবকিছুই কার আন্ডারে পড়ে? না এই লিপিডের আন্ডারে পড়ে। লিপিড কি কাজ করে? না প্রথম হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চয়। অর্থাৎ কার্বোহাইড্রেট তো আমাদের শক্তি দেয় ঠিক আছে, বাট আমাদের শরীরে বা হিউম্যান বডিতে বা যে কোনো প্রাণীর দেহে যদি যে এক্সট্রা যে চর্বি হিসেবে থাকে ত্বকের নিচে, সেগুলো কি করে না হচ্ছে দীর্ঘমেয়াদী শক্তি হিসাবে কাজ করে। তুমি যদি কার্বোহাইড্রেট যদি শরীরে ফুরিয়েও যায়, তখন শরীর কি করবে না সেই লিপিড থেকে বা যে সেই যে অ্যাডিপোজ টিস্যু আছে বা ফ্যাট আছে সেখান থেকে হচ্ছে এনার্জি তৈরি করার চেষ্টা করবে। সেই জন্যই দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চয় হিসাবে কাজ করে। এছাড়া কি করে? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেমন আমরা দেখেছি হচ্ছে পোলার বিয়ার দেখেছি, আচ্ছা পোলার বিয়ারের দেহে, মেরু ভাল্লুক যাকে বলা হয়, মেরু ভাল্লুকের দেহে কি থাকে না যাদের চামড়া মোটা হয়, বা সিল যারা আছে যাদের চামড়া মোটা, অর্থাৎ ত্বকের নিচে যে ফ্যাটের লেয়ার থাকছে সেটা কি করছে? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। এছাড়াও আরেকটা কাজ কি করছে না, আমাদের যত অভ্যন্তরীণ অঙ্গ আছে
তার সুরক্ষা দিচ্ছে। অর্থাৎ আমাদের বডির যে ইন্টারনাল অর্গান যেগুলো আছে, অর্থাৎ হার্ট আছে, ফুসফুস আছে, বা এদিকে কিডনি আছে, যা কিছু আছে, লিভার আছে, সেগুলোকে সবগুলোকে কি করছে না সুরক্ষা দিচ্ছে। তাহলে একদম সহজ ভাষায় বোঝা গেল লিপিড কি। আসি পরেরটা, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা সবাই কম বেশি পড়েছি, অর্থাৎ কোষ পর্দার গঠন, তাই তো? মনে রাখবে কোষ পর্দা বলা আছে, কোষ প্রাচীর কিন্তু নয়। কোষ পর্দা কোথায় পাই আমরা, কোন ধরনের হচ্ছে? স্যার একটু পরে জয়েন করেছি তো, তাই আগের গুলো বুঝতে পারি। প্রাণীতে, কোষ পর্দা, কোষ পর্দা কোথায় থাকে? উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? হুম, কোষ পর্দা কোথায় থাকে, উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? অ্যানিম্যাল সেল, প্রাণী। উদ্ভিদ কোষে থাকে না কোষ পর্দা? কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। কোষ পর্দা দুটো সেলেই থাকে, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাই। কোষ পর্দার গঠন কি আছে, এই যে লিপিড বাইলেয়ার বলা হয়, কি বলা হয়? লিপিড বাইলেয়ার, অর্থাৎ দুটো লিপিডের স্তর যারা একে অপরের উল্টো দিকে যুক্ত হয়ে এরকম একটা গঠন তৈরি করে। অর্থাৎ কোষ পর্দায় সব থেকে বেশি পরিমাণে লিপিড পাওয়া যায়, যে লিপিড পাওয়া যায় তা হলো ফসফোলিপিড। আমরা আগের স্লাইডে পড়লাম ফসফোলিপিড কি জিনিস। তো ফসফোলিপিড হলো কি না, কোষ পর্দায় সব থেকে বেশি পরিমাণে যে লিপিড পাওয়া যায় সেটাই হলো ফসফোলিপিড। মনে রাখবে কিন্তু, অর্থাৎ এই যে লিপিড গুলো আছে সেগুলো সবই কি, সেগুলো সবই হচ্ছে এই ফসফোলিপিড। এবং লিপিডের কটা লেয়ার থাকে? বাই লেয়ার, অর্থাৎ দুটো লেয়ার থাকে। কটা লেয়ার থাকে? দুটো লেয়ার থাকে, মনে থাকে যেন। এই হচ্ছে ডিটেল স্ট্রাকচার, অর্থাৎ প্রোটিন ও লিপিডের যুগলবন্দি কোথায় থাকে না সেই কোষ পর্দাতে। যে দুটো লেয়ার আছে, উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, আর মাঝে গোল্ডেন কালারের যেগুলো দেওয়া আছে এগুলো কি, এগুলো হচ্ছে সবই প্রোটিন। এগুলোকে আমরা কি বলতে পারি? প্রোটিন। এই যে বাইরের প্রোটিন সেগুলোকে বলা হয় হচ্ছে প্রান্তীয় বা পেরিফেরাল প্রোটিন। কি বলা হয়? প্রান্তীয় বা পেরিফেরাল প্রোটিন। আর ভেতরে যে এগুলো, মানে বাইরে এবং ভেতরে দুটোই একসঙ্গে জুড়ে আছে, অর্থাৎ এটা এটা, এগুলোকে বলা হয় হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন, অর্থাৎ একদম শক্তভাবে এগুলো কোষ পর্দার সঙ্গে যুক্ত থাকে। আর এইগুলো দেখো শুধু ওপরে আছে, ভেতরে নেই। যেমন এই প্রোটিনটা শুধু ভেতরের দিকে আছে, ওপরের দিকে নেই। অর্থাৎ এগুলো সবই কি পেরিফেরাল প্রোটিন হিসাবে এগুলোকে ধরা হয় আর কি। আচ্ছা, একটা জিনিস এখানে একটু দেখে নিই, যে লিপিড হলো কোষের দেওয়াল, আর প্রোটিন হলো সেই দেওয়ালের দরজা। বা আমরা অনেক সময় বলে থাকি হচ্ছে চেক পোস্টে যে গার্ড থাকে বা সেন্ট্রি থাকে, অর্থাৎ যার কাজ হচ্ছে আইডেন্টিটি চেক করা, প্রোটিনের হচ্ছে সেই কাজ করে। এবং প্রহরী, এই যে বলা আছে এখানে যে চেক পোস্টে যে গার্ড দাঁড়িয়ে থাকে। লিপিড কোষের আকৃতি ধরে রাখে, আর প্রোটিন নির্দিষ্ট অণুকে কোষে প্রবেশ বা বাইরে যেতে হচ্ছে সাহায্য করে। তাহলে বোঝা গেল প্রোটিনের কাজ কি আর লিপিডের কাজ কি কোষ পর্দাতে। এইবার এই যে আমরা আগের আগের স্লাইডে যে এই যে বাইলেয়ারটা পড়লাম, তার এই যে একটা স্ট্রাকচার, অর্থাৎ একটা হেড আর যে দুটো লেজ দেওয়া আছে, সেইটাকে আমরা একটুখানি দেখব। এইটা হচ্ছে এই একটা লিপিড অণুর স্ট্রাকচার। কি দেওয়া আছে? লিপিড এবং ফসফোলিপিড, অর্থাৎ এই লিপিডটা হচ্ছে ফসফোলিপিড। কি আছে না, একটা হেড কি দেওয়া আছে? ফসফেট হেড। আর কি দেওয়া আছে? ফ্যাটি অ্যাসিড টেল। অর্থাৎ একটা হেড থাকে আর একটা লেজ, সোজা বাংলায় বলতে গেলে। তাহলে একটা হেড আর একটা টেল দেওয়া থাকে। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখতে হবে সেটা, এই ফসফেট হেড হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ জল আকর্ষী, মানে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে বা জলকে আকর্ষণ করতে পারে। কিন্তু ফ্যাটি অ্যাসিড তেল যেটা দেওয়া আছে এটা হচ্ছে হাইড্রোফোবিক। ফোবিয়া মানে কি? ভয়।
অর্থাৎ হাইড্রোফোবিক মানে আমরা কি বলতে পারি, জল থেকে ভয়। সেই জন্য এই যে টেল পার্ট দেওয়া আছে সেটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। এই জন্যই লিপিডের কি আছে, একটা অংশ হচ্ছে হাইড্রোফিলিক বা জল আকর্ষণ করে, আর একটা পার্ট হচ্ছে হাইড্রোফোবিক বা হচ্ছে জল থেকে দূরে থাকতে চাই। এবার আমরা যদি একটুখানি আগের স্লাইডটা দেখি তাহলে কি পাবো, আমরা একটুখানি দেখি। দেখো বাইরের যে দুটো মানে অঞ্চল আছে, যেখানে হচ্ছে কি দুই দিকেই হচ্ছে ফসফোলিপিড হেড আছে, অর্থাৎ বাইরের দুই দিকে কি হাইড্রোফিলিক এরিয়া আমরা বলতে পারি, অর্থাৎ জলকে আকর্ষণ করতে পারে। এবং আমরা জানি কি কোষের মোর দেন 70% হচ্ছে কত জল থাকে, তাই তো? একটা কোষের 70%-এরও বেশি কি থাকে, জল থাকে। অর্থাৎ বাইরে, কোষের বাইরে এবং ভেতর সাইডে কি থাকে, জল আকর্ষণকারী হচ্ছে যে ফসফোলিপিড হেড থাকে সেটা বর্তমান। আর মিডিলের যে পার্ট সেটা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ এর সঙ্গে জলের কোনো কানেকশন থাকে না। তাহলে বোঝা গেল স্ট্রাকচারটা। এই পার্টটা ইম্পর্টেন্ট, কোনটা হাইড্রোফোবিক আর কোনটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। চলে আসি পরের স্লাইডে, কি আছে, লিপিড এনার্জি বার চার্ট। আচ্ছা প্রোটিনের এই পার্টটা একটুখানি দেখবে, এটা 4.1 মোস্ট প্রবাবলি দেওয়া আছে, ঠিক আছে, বাংলায় লেখা আছে 4.1 কিলো ক্যালোরি। এই যে আগের স্লাইডে যেটা বলছিলাম যে 1 গ্রাম প্রোটিনকে দহন করলে আমরা কি পাই না 4.1 কিলো ক্যালোরি হচ্ছে এনার্জি পাই। আর সেখানে 1 গ্রাম লিপিডকে দহন করলে আমরা কত পাচ্ছি না 9.3 কিলো ক্যালোরি। তাহলে এনার্জি কোথায় বেশি পাওয়া যাচ্ছে, লিপিড বা ফ্যাট থেকে আমরা এনার্জি বেশি পাচ্ছি, তাই তো? বোঝা যাচ্ছে কোথা থেকে আমরা এনার্জি বেশি পাচ্ছি, লিপিড বা ফ্যাট থেকে। ফলে কার্বোহাইড্রেট বা প্রোটিনের থেকেও লিপিডে আমরা এনার্জি বেশি পাই। লিপিডের গঠনগত একক কি না, এক হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর দুই হচ্ছে গ্লিসারল। এই দুটো হচ্ছে লিপিডের গঠনগত একক। এগুলো একটু ছোট ছোট করে লিখে রাখবে যে লিপিডের গঠনগত একক কি, এক হচ্ছে ফ্যাটি অ্যাসিড, দুই হচ্ছে গ্লিসারল। সঞ্চয়, কোথায় লিপিড সঞ্চয় থাকে না যকৃৎ পেশিতে সঞ্চিত থাকে, অর্থাৎ লিভারেও ফ্যাট হিসাবে সঞ্চয়িত থাকে, আমাদের বিভিন্ন পেশিতেও তাতেও হচ্ছে ফ্যাটের কিছুটা হচ্ছে সঞ্চয় থাকে। কোষ পর্দা, কোষ পর্দায় আমাদের সব থেকে বেশি লিপিড পাওয়া যায়, আমরা জাস্ট আগের স্লাইডেই দেখলাম। এবং কোন ধরনের লিপিড পাওয়া যায়, ফসফোলিপিড। কোন ধরনের লিপিড পাওয়া যায়, ফসফোলিপিড। চলে আসি পরেরটা, এটা হয়তো তোমাদের বইতে নেই কিন্তু তবুও একটুখানি তথ্যের জন্য একটুখানি জেনে রাখো যে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড, এই তিনটে হচ্ছে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এদের অভাবে কি হয় না শিশুদের ত্বকে এক্সিমা দেখা যায় বা টোড স্কিন, অর্থাৎ খসখসে চামড়া ধরনের আমরা হচ্ছে মানে স্কিন ডিজিজ আমরা দেখতে পাই। হয়তো তোমাদের বইয়ে নেই কিন্তু একটুখানি দেখে রাখতে পারো, বা আমরা নোটেও হয়তো দিয়ে দেবো, ঠিক আছে? হয়েছে, জানাবে লেখা হলে। কি কি বললাম তাহলে, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর অ্যারকিডোনিক অ্যাসিড লেখা হয়েছে। লেখা হয়ে গেলে জানাবে। ঠিক আছে, নাহলে আমি নোটে দিয়ে দেবো। চলে আসি পরের স্লাইড। এই যে শীতকালে আমরা লোশন কেন মাখি না, আমাদের যে স্কিন বা ত্বক আছে তার ওপরে যখনই আমরা একটা তেল দিলে লোশন, অর্থাৎ যেটা কি দিয়ে তৈরি তা হচ্ছে অয়েল দিয়ে তৈরি, তাই তো? যে কোনো ক্রিম, যে কোনো উইন্টার ক্রিম কি দিয়ে তৈরি, অয়েল দিয়ে তৈরি। অর্থাৎ তার যদি একটা লেয়ার আমরা শরীরের
চামড়ার ওপর অর্থাৎ ত্বকের ওপরে যদি বানিয়ে দেই, তাহলে সেটা কি হিসাবে কাজ করবে? লিপিড স্তর। লিপিড হচ্ছে ত্বকের ওপর একটা পাতলা হাইড্রোফোবিক স্তর তৈরি করে, যা শরীরের ভেতরে যে জল আছে তাকে বাষ্পীভূত হতে বাধা দেয়, ফলে ত্বক খসখসে হয় না। অর্থাৎ আমাদের শরীরের অভ্যন্তরে যে সমস্ত জল আছে সেগুলো কি থাকে, শরীরের ভেতরেই থাকে। আমরা যে পড়লাম লিপিড হচ্ছে হাইড্রোফোবিক আছে পার্ট, সেই হাইড্রোফোবিক পার্ট কি করে না আমাদের শরীরের ওপরে একটা জল বিকর্ষী হচ্ছে লেয়ার তৈরি করে। ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদ, এটা খুব গুরুত্বপূর্ণ, একটুখানি দেখবে ভালো করে। দু ধরনের ফ্যাটি অ্যাসিড পাই, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কি জিনিস এই দুটো? না, ফ্যাটি অ্যাসিড যদি আমাদের নর্মাল সাধারণ রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে, অর্থাৎ তেল, আমাদের কুকিং তেল বলো, যে কোনো তেল বলো, সর্ষের তেল বলো, যাই কিছু বলি না কেন, যখন আমাদের নর্মাল রুম টেম্পারেচারে আমাদের ঘরের তাপমাত্রায় বা সাধারণ তাপমাত্রায় লিকুইড কন্ডিশনে থাকে, অর্থাৎ তরল অবস্থায়, তাকে আমরা বলে থাকি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড। আর সেইটাই যখন আমাদের রুম টেম্পারেচারে যখন জমে যায়, সলিড হয়ে যায়, যেমন মাখন, বাটার যেটাকে আমরা বলে থাকি, বা হচ্ছে চর্বি, সেগুলো কি থাকে না, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনে রাখবে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে ক্ষতিকর, বেশি বেশি ক্ষতিকর, মানে দুটোই ক্ষতিকর, কোনোটাই ভালো নয়, কিন্তু এটা তবু একটুখানি ঠিকঠাক, এটা একটু বেশি ক্ষতিকর। এই যে যদি শরীরে অতিরিক্ত হচ্ছে লিপিডের সঞ্চয় হয়, তাহলে কি হবে না, ওবেসিটি হতে পারে বা স্থূলতা হতে পারে। এছাড়া ফ্যাটি লিভার হতে পারে, অর্থাৎ যকৃতে অতিরিক্ত ফ্যাট জমার ফলে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়া আর্থেরোস্ক্লেরোসিস, এটা একটা টার্ম, মেডিকেল টার্ম, অর্থাৎ এই যে আমাদের শরীরে যে হার্টে যে ধমনী আছে, সেই ধমনীর ভেতরে যদি হচ্ছে ফ্যাট জমে যায়, তাহলে কি হবে, যে রাস্তা আছে ব্লাড চলাচলের জন্য, হিমোগ্লোবিন পাস করার জন্য, সেটা সরু হয়ে যাচ্ছে। ফলে তোমার যেখানে আর কি প্রপার অক্সিজেন বা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন পৌঁছানোর দরকার, সেটা পৌঁছতে পারছে না। তো এটা একটা খুব জটিল ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যার ফলে কি হয়, হার্ট অ্যাটাক বা হৃদরোগের চান্স বেশি থাকে। তো অতিরিক্ত যদি শরীরে ফ্যাট জমে যায়, তাহলে এই সমস্ত হচ্ছে সমস্যাগুলো আমাদের শরীরের ক্ষেত্রে হতে পারে। চলে আসি প্রশ্ন আনসার। তাহলে মোটামুটি লিপিডটা বোঝা গেল, বুঝতে পারলে? সবাই একটু কমেন্টে জানাবে লিপিড বোঝা গেল কিনা, যেগুলো যেগুলো আলোচনা করলাম। হ্যাঁ না একটুখানি বলবে। কোথায় দু একজনের কেন পাচ্ছি, বাকিরা কই? সকলের আনসার চাই, সকলের, যে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো প্রশ্ন উত্তর আমরা সলভ করি। প্রথম প্রশ্ন, কোষ পর্দায় প্রাপ্ত সব থেকে বেশি লিপিড কি থাকে? অপশন এ কোলেস্টেরল, অপশন বি গ্লাইকোলিপিড, অপশন সি ফসফোলিপিড, অপশন ডি হচ্ছে স্টেরয়েড। কোষ পর্দায় সব থেকে বেশি কোন লিপিড আমরা পেতে পারি? নমনীতা বলছে বি, সৃজা বলছে বি, বর্ণালী বলছে বি। কি বলছো? কি দেওয়া আছে এখানে? কোষ পর্দায় সব থেকে বেশি কোন লিপিড পাওয়া যায়? ফসফোলিপিড। একটু আগেই পড়লাম আমরা। কি দেওয়া আছে? ফসফেট হেড, ফসফোলিপিড, আমরা শুরুতেই পড়েছি। কোষ পর্দায় সব থেকে বেশি যে লিপিড পাওয়া যায় তাকে বলি ফসফোলিপিড।
তাহলে আনসার কি হবে? ফসফোলিপিড। আনসার কি হবে? সি, ফসফোলিপিড। চলে আসি পরের প্রশ্নে। যকৃৎ এবং পেশিতে সঞ্চিত মানে শক্তি হিসাবে সঞ্চিত হয় কি? এটা একটু ট্রিকি কোশ্চেন, আমি দেখি কি আনসার দাও তোমরা। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয়। এ হবে, সি, এ হবে? আমি দেখি কি আনসার দাও। গ্লাইকোজেন। কি হবে এটা? গ্লাইকোজেন। কিন্তু অতিরিক্ত যদি হয়ে যায় তখন সেটা চলে যাবে হচ্ছে ফ্যাট হিসাবে। কি হিসাবে চলে যাবে? ফ্যাট হিসাবে। এটা সাধারণত ক্যাটাগরি 2 তে আসার প্রশ্ন। ঠিক আছে? গ্লাইকোজেন এবং অতিরিক্ত যদি হয় তখন সেটা কোথায় হিসাবে? ফ্যাট হিসাবে আমাদের লিভারে, ফ্যাটি লিভার আমরা পড়েছি। পেশিতেও কিছু হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে পেশিতে কি হিসেবে সঞ্চিত হয়, তখন হবে শুধু গ্লাইকোজেন। ঠিক আছে? এটা একটা ভিটামিনের পার্ট, তবু এখানে কেন দেওয়া আছে? না, আমাদের যদি শরীরে প্রয়োজনীয় ফ্যাট না থাকে তাহলে কি হবে না, তাহলে ভিটামিনও আমাদের শরীরে ভালো কাজ করতে পারবে না। এটা ডেফিনেটলি পরের ক্লাসে যখন আমরা ভিটামিন একটু পড়বো তখন আমরা এগুলোকে দেখবো, কিন্তু তবু আজকে প্রশ্নটা আমি রেখেছি তার কারণে। কি দেওয়া আছে? নিম্নলিখিত কোন ভিটামিন গুলো ফ্যাটে দ্রবণীয়? কোন ভিটামিন গুলো? আনসার বলছে এ, সি, ডি। অর্থাৎ ভিটামিন এ ফ্যাটে দ্রবণীয়, ভিটামিন এ ফ্যাটে দ্রবণীয়, ভিটামিন ডি আর ভিটামিন ই তিনটেই হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। ভিটামিন বি হচ্ছে জলে, এটা কি? জলে দ্রবণীয়, তাই তো? চলে আসি পরের প্রশ্নে। নিম্নলিখিত কোন হরমোন গুলো স্টেরয়েড প্রকৃতির অর্থাৎ লিপিড থেকে উদ্ভূত? তার মানে এই যে আমরা এতদিন স্টেরয়েড স্টেরয়েড শুনতাম, সেই স্টেরয়েডটা আলটিমেটলি কোথা থেকে আসছে? না, লিপিড থেকে আসছে। তাহলে কোন হরমোন গুলো হচ্ছে স্টেরয়েড থেকে? আনসার, আনসার। আচ্ছা, তোমরা তো সবাই ক্লাস 10-এ হরমোন পড়েছো, প্রাণী হরমোন পড়েছো। ঠিক আছে? বিভিন্ন ধরনের হরমোন আমরা পড়েছি, সেই এসিটিএইচ থেকে শুরু করে গ্রোথ হরমোন জিএইচ, বা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন আছে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন যে টেস্টোস্টেরন প্রোজেস্টেরন গুলো আছে সেগুলো আমরা পড়েছি, অ্যাড্রিনালিন পড়েছি, পড়িনি? তাহলে এখানে নিম্নলিখিত কোন হরমোন গুলো লিপিড থেকে উদ্ভূত বা স্টেরয়েড থেকে? দেখি কে আনসার দিতে পারো। তোমার আনসার দেবে না? বলে রাখি একটা জিনিস একটু মাথায় রাখবে, যে সমস্ত সেক্সুয়াল হরমোন আছে অর্থাৎ টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এই তিনটেই হচ্ছে স্টেরয়েড প্রকৃতির অর্থাৎ লিপিড থেকে উদ্ভূত। মনে থাকবে, যে তিনটে হরমোন আছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এই তিনটেই হচ্ছে স্টেরয়েড প্রকৃতির অর্থাৎ লিপিড থেকে উদ্ভূত। তাহলে ইনসুলিন, ইনসুলিন কি ধরনের হরমোন বা কোথা থেকে পাওয়া যায়? ইনসুলিন হচ্ছে প্রোটিন থেকে আমরা পাই। কোথা থেকে পাই আমরা? এক সেকেন্ড। ইনসুলিন আমরা কোথা থেকে পাই? না হচ্ছে প্রোটিন থেকে পাই। ইনসুলিন হরমোন আমরা কোথা থেকে পাই? প্রোটিন দিয়ে তৈরি ইনসুলিন হরমোন। বাকি যে তিনটে আছে সেগুলো কিন্তু লিপিড প্রকৃতির বা স্টেরয়েড প্রকৃতির অর্থাৎ লিপিড থেকে, লিপিড দিয়ে তৈরি। মনে থাকে যেন এগুলো। চলেছি পরেরটা। প্রতি গ্রাম দহনের নিচের কোন উপাদানটি থেকে সর্বাধিক শক্তি পাওয়া যায়? কি হবে আনসার? এ, বি, সি, ডি? সব থেকে বেশি শক্তি আমরা কোথা থেকে পাই? সব থেকে বেশি শক্তি আমরা পাই হচ্ছে ফ্যাট বা লিপিড। কত পাই? কেউ বলতে পারবে? একটু আগেই পড়লাম 9.3 কিলো ক্যালোরি, তাই তো? কত পড়লাম?
9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, মনে থাকে যেন, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, তাই তো? চলে আসি পরেরটা। লিপিড বা ফ্যাট পরিপাকের প্রথম ধাপে নিচের কোনটি সাহায্য করে? কেউ বলতে পারবে? একটু মানে ডিটেলস আনসার, এটা ডিটেলস মানে কি একটু আহ, একটু গভীরে আছে। আমি জানি না ক্লাস 10-এ তোমরা পড়েছো কিনা এই ব্যাপারটা। কেউ পড়েছো? পরিপাক পড়া আছে? বি, বি হচ্ছে পিত্তরস, হ্যাঁ, বাইরে জুস হচ্ছে সঠিক আনসার। পিত্তরস হচ্ছে আমাদের লিপিড পরিপাকে সাহায্য করে, ঠিক আছে। লালারস কি করে? লালারস হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করাতে সাহায্য করে। স্যালাইভা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করাতে সাহায্য করে। গ্যাস্ট্রিক জুস প্রোটিন পরিপাকে সাহায্য করে। গ্যাস্ট্রিক জুস কি পরিপাকে সাহায্য করে? প্রোটিন পরিপাকে সাহায্য করে, মনে থাকে যেন। স্যালাইভা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, পিত্তরস হচ্ছে লিপিড পরিপাকে, আর গ্যাস্ট্রিক জুস হচ্ছে প্রোটিন পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। বোঝা গেল যা পড়ালাম? লিপিড এবং প্রোটিন এই দুটো টপিক আমরা আজকে কভার করলাম। হ্যাঁ না? কোনো প্রশ্ন থাকলে একদম গ্রুপে লিখে দেবে, ঠিক আছে। আর নোট নিয়ে চেঁচামেচি করতে হবে না, একদম তুমি নোট পেয়ে যাবে আজকের মধ্যেই। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে।